আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় দিনে আমরা ব্যাংকক থেকে যাত্রা শুরু করেছিলাম এবং পাটায়া পৌঁছে গেছিলাম। আমাদের থাইল্যান্ড ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় দিনে আমরা ব্যাংককের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলাম। আমরা ব্যাংককে থাকাকালীন গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো, ওয়াট অরুণ, মার্বেল মন্দির এছাড়াও চায়নাটাউন নাইট মার্কেট এবং তেলিংশাং ফ্লোটিং মার্কেট দেখেছিলাম। এই প্রত্যেকটি জায়গাকে নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আগেই আমার চ্যানেলে আপলোড করেছি। ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও এর আগের ভিডিওগুলির লিংক আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি আপনি আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পূর্বে অনুগ্রহ করে একবার আগের ভিডিওগুলি দেখে নেবেন। ব্যাংকক থেকে পাটায়ার দূরত্ব হলো মোটামুটি 150 কিলোমিটার। আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্যাংকক থেকে পাটায়ার উদ্দেশ্যে। আমাদের ব্যাংকক থেকে পাটায়া পৌঁছতে মোটামুটি 3 ঘন্টা সময় লেগেছিল। ব্যাংকক থেকে পাটায়া অবধি আসতে প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তা দুটোই কিন্তু ভীষণ সুন্দর। পাটায়াতে পৌঁছে হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম বিগ বুদ্ধা মন্দিরটি দেখার জন্য। পাহাড়ের উপরে স্থিত এই বিগ বুদ্ধা টেম্পল বা বিগ বুদ্ধা মন্দিরটি হলো পাটায়ার সর্ববৃহৎ মন্দির। এই মন্দিরটির নাম হলো ওয়াট ফ্রা ইয়াই, তবে এটি বিগ বুদ্ধা মন্দির নামেই খ্যাত। এই মন্দির এবং তার চারপাশের পরিবেশ ছিল অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ, শান্ত, মনোমুগ্ধকর, অনলস ও অভূতপূর্ব। আমি আমার আজকের এই ভিডিওতে পাটায়ার এই বিগ বুদ্ধা মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। Dolphin, the show total time 1 hour. Good show. Yes, good show. Can we touch dolphin in the show? You can touch dolphin but extra money. You can take photo with dolphins by your own camera, but they charging you extra 400 baht. 400 baht. You can go for member. You understand, huh? Touching for member, you may sharing 100 baht each. One family, 3 member, 400 baht. One member also 400 baht. Maximum 4 member. Okay, but by your own camera. Okay? শুভ সকাল বন্ধুরা, আমরা আজ পাটায়াতে পৌঁছেই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বিগ বুদ্ধা মন্দির দেখার উদ্দেশ্যে। আমরা এই বিগ বুদ্ধা মন্দির যাওয়ার জন্য বাস ধরেছিলাম, আর বাসে ওনার যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন উনি আমাদের আরো বিভিন্ন জায়গা সম্পর্কে বলছিলেন যেখানে আমরা ঘুরতে যেতে পারি। আসলে আমাদের কাছে সময় খুবই কম ছিল, আমরা কেবলমাত্র একদিনের জন্যই এই পাটায়া ঘুরতে এসেছিলাম। যেমন আজ সকালে আমরা পাটায়াতে নেমেছিলাম, আবার কাল দুপুরবেলা বেরিয়ে যাব ব্যাংককের উদ্দেশ্যে। আমরা ওনাকে এটাই জিজ্ঞেস করছিলাম যে এত কম সময়ে আমরা এখানে কি কি জায়গা দেখতে পারি। এর উত্তরে উনি আমাদের জায়গাগুলো সম্পর্কে তো বলে দিলেনই, এছাড়াও ওখানে গিয়ে কোনখানে কত টাকা লাগবে সেটাও আমাদের ডিটেলে বলে দিলেন, যাতে আমাদের সেই জায়গায় গিয়ে কোনো রকম অসুবিধা না হয়। এখানে আসা থেকেই দেখেছি এখানকার মানুষেরা ভীষণ বিশ্বাসযোগ্য এবং বন্ধুত্বপূর্ণ। এখানে ডলফিন শো এবং টাইগার বা বাঘের শো হয় এটা আমরা জানতাম, কিন্তু এগুলো একটাও আমরা এখানে করব না, কারণ এই সমস্ত কিছুই আমরা ফুকেটে করব। হ্যাঁ, পাটায়ার পর আমরা সোজা চলে যাব ফুকেট। থাইল্যান্ডে আমরা যে কটা দিনই ঘুরেছিলাম এখানকার মানুষদের থেকে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো পেয়েছিলাম। এখানে এখনো পর্যন্ত যতগুলি মন্দিরে গেছিলাম সবকটিতে দেখেছিলাম শান্তিকেই ওনারা প্রাধান্য দেন, আর তারই একটা ছবি এখানকার মানুষদের মধ্যে খুব ভালো মতো লক্ষ্য করা যায়। এখানকার মানুষেরাও ভীষণ বন্ধুত্বপূর্ণ, ভীষণ ভালো ব্যবহার এবং বিশ্বাসযোগ্য।
নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আমি পৌঁছে গেছি বিগ বুদ্ধা মন্দিরে। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি পাটায়ার বিগ বুদ্ধা টেম্পলের সামনে। আর আপনাদেরকেও একবার দেখিয়ে দিই পাটায়ার বিগ বুদ্ধা মন্দির। দেখুন, আমার সামনেই এই বিগ বুদ্ধা মন্দির, আর আমি এখন এই বিগ বুদ্ধা মন্দিরেই যাচ্ছি। দেখুন, আমরা যে রাস্তাটা দিয়ে বিগ বুদ্ধা মন্দিরের দিকে যাচ্ছি তার দুপাশেই রয়েছে এরকম প্রচুর দোকান। আর এপাশে দেখুন কি সুন্দর একটা বুদ্ধ মূর্তি। হয়তো এটাও একটা ছোটখাটো মন্দির। এই মন্দিরের বুদ্ধ মূর্তিও অসাধারণ সুন্দর। আর এপাশের মতন রাস্তার ওপাশেও রয়েছে অজস্র দোকান। আর সামনে দেখুন এই অভূতপূর্ব বিগ বুদ্ধার মূর্তি। আর এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। এই বিগ বুদ্ধা মন্দিরে যাওয়ার সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আপনি দেখতে পাবেন দুটো নাগা সাপ। সিঁড়ির সামনের এই দুটি নাগা সাপই কিন্তু এই মন্দিরের প্রতীক চিহ্ন। এখান থেকে ভগবান বুদ্ধের মূর্তি পর্যন্ত পৌঁছতে আপনাকে 108টি সিঁড়ি পার করতে হবে। এবং এই সিঁড়ি দিয়ে যখন উঠবেন তখন আপনার দুপাশে থাকবে সোনালী রঙের এই নাগা সাপ। দেখুন, এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠব, আর আমার দুপাশে থাকবে এই সোনালী রঙের নাগা সাপ দুটি। দেখুন, এই দুটি নাগা সাপের জন্যই কিন্তু এই সিঁড়িটা দেখতে এত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে, যখন আমি শুনলাম যে এই মন্দিরে ভগবান বুদ্ধের কাছে পৌঁছতে হলে 108টি সিঁড়ি পার করতে হবে, তখন আমার মনে হয়েছিল হয়তো মন্দিরটি অনেক উঁচুতে। আর মন্দির অবধি পৌঁছতে হলে অনেক পরিশ্রম করতে হবে। 108টি সিঁড়ি ওঠা কোনো মুখের কথা নয়। কিন্তু যখন উঠতে শুরু করলাম তখন দেখলাম যে সিঁড়িগুলো খুবই ছোট ছোট, এবং এই 108টার নামেই সিঁড়ি। মন্দিরের উচ্চতাও খুব একটা বেশি না, আর সিঁড়িগুলো মোটামুটি ঢালের মতনই। তাই সিঁড়ি দিয়ে উঠতে আপনার কোনোই অসুবিধা হবে না। আর এই সোনালী রঙের নাগা সাপের দেহটি ভীষণই সুন্দর ছিল দুপাশে। আমার কিন্তু ব্যাংককের এই মন্দিরগুলিতে এরকম ড্রাগনের মতো দেখতে সবগুলিকে দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে উপরে পৌঁছেও গেছি। আর এই 108টি সিঁড়ি পার করে উপরে পৌঁছতে সবার প্রথমে আমি এই কালো রঙের ভগবান বুদ্ধের মূর্তিটি দেখতে পেলাম। আর নিচে জল রাখা ছিল, তাই সবার প্রথমে আমি নিচ থেকে জল তুলে ভগবান বুদ্ধের পা ধুয়ে ওনাকে প্রণাম করে নিলাম। আর এই দেখুন, এগুলি হলো উইশিং ট্রি বা ইচ্ছে পূরণের গাছ। এখানে যে উইশিং স্টিক বা কাঠিগুলো আছে সেখানে টাকা দিয়ে নিজের একটা ইচ্ছে ভগবান বুদ্ধকে জানিয়ে এখানে লাগিয়ে দিতে পারেন। আর এভাবেই ওনাদের বিশ্বাস অনুযায়ী আপনার উইশ বা ইচ্ছা পূরণ হবে। আর অবশেষে আমি পৌঁছে গেছিলাম পাটায়ার সবচেয়ে বড় বুদ্ধ মূর্তির সামনে। পৌঁছানোর পর এত সুন্দর মূর্তিটিকে আমি শুধু দেখছিলাম। কিছুক্ষণ আমি আর অন্য কোনো দিকেই তাকাতে পারছিলাম না, মন্ত্রমুগ্ধের মতন ভগবান বুদ্ধের দিকে তাকিয়েছিলাম। এখানে এসে শুধুমাত্র নিজেকে ভগবান বুদ্ধের চরণে সমর্পিত করতে ইচ্ছা করে। মূর্তিটি তো সুন্দর ছিলই, তাছাড়াও এখানের পরিবেশে একটা আলাদাই শান্তির আবহাওয়া ছিল। শুধুই যেন মন ভরে প্রণাম করতে ইচ্ছা করে ভগবান বুদ্ধকে এখানে এসে। চলুন আগে ভগবান বুদ্ধকে প্রণাম করে আসি। ভগবান বুদ্ধের মূর্তির কাছে পৌঁছানোর জন্য যখন আপনি এগোবেন তখন আপনি আপনার দুপাশে প্রচুর ছোট ছোট ভগবান বুদ্ধের মূর্তি দেখতে পাবেন। এছাড়াও আরেকটু দূরে এগিয়ে গেলে আপনি সামনে আরো দুটি কিঞ্চিত বড় মূর্তি দেখতে পাবেন ভগবান বুদ্ধের। এবং আপনি যখন এই দুটি মূর্তিকেও পার করে এগিয়ে যাবেন তখন আপনার সামনে থাকবে এই সর্ববৃহৎ ভগবান বুদ্ধের মূর্তিটি। দেখুন পাশে কত ছোট ছোট ভগবান বুদ্ধের মূর্তি। আর এখানে যত ভগবান বুদ্ধের মূর্তি ছিল তার অধিকাংশই সোনালী রঙের ছিল। এখানে কিছু কিছু মূর্তি ছিল যেগুলি অন্য রঙের ছিল। আর
আর ভগবান বুদ্ধের সবচেয়ে বড় মূর্তির সামনেই ছিল একটি বড় কালো রঙের ঘণ্টা। এই বড় ঘণ্টাটি মোটামুটি থাইল্যান্ডের সবকটি বুদ্ধ মন্দিরেই দেখা যায়। এছাড়াও সামনে ছিল আরেকটি উইশিং ট্রি বা ইচ্ছা পূরণের গাছ, এবং তারপরেই এখানে ছিল ভগবান বুদ্ধের মূর্তি। আর এখানে একটি ট্রলি রাখা ছিল, যেখানে পা দিয়ে উপরে উঠে আপনি ভগবান বুদ্ধের পা ছুঁতে পারবেন। এখানে আমি ভগবান বুদ্ধের পা ছোঁয়ার জন্য নিজের জুতো খুলে এই ট্রলির উপরে উঠেছিলাম, এবং এই ট্রেটি দুপুরের কড়া রোদের জন্য প্রচণ্ড গরমে একদম তেতে ছিল, আর আমার পা পুড়ে গেছিল। তবে একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই যে এখানে ভগবান বুদ্ধের পা ছোঁয়ার জন্য কিন্তু জুতো খোলা আবশ্যক নয়, আপনি কিন্তু জুতো পরেও ভগবান বুদ্ধকে ছুঁতে পারবেন। এখানে কিন্তু অনেকেই ছিলেন যারা জুতো পরেই ভগবান বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করছিলেন। আর ভগবান বুদ্ধের এই মূর্তির পাশেই ছিল প্রচুর দোকান, যেখানে ভগবান বুদ্ধের প্রচুর মূর্তি এবং অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছিল। আর এই সমস্ত জিনিসপত্রের পাশেই দেখুন পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আপনি এখান থেকে ফুল, ধূপকাঠি এগুলো কিনে ভগবান বুদ্ধের পুজো করতে পারেন। আর দোকানে কিন্তু কোনো দোকানই নেই, আপনি 20 ভাট দিয়ে এই জিনিসপত্রগুলো কিনে ভগবান বুদ্ধকে পুজো করতে পারেন। ভগবান বুদ্ধের এই বড় মূর্তিটির চারপাশে আরো 7টি ছোট ছোট ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে। আর এই 7টি মূর্তির প্রত্যেকটিরই হাতের মুদ্রা আলাদা আলাদা। আর এই 7টি মূর্তি কিন্তু আসলে সপ্তাহের 7 দিনকে বোঝায়। এই প্রত্যেকটি মূর্তিরই নিচে সপ্তাহের এক একটি দিনের নাম লেখা আছে, যেমন কোনোটির নিচে সানডে, কোনোটির নিচে মানডে, এছাড়াও টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এইরকম। এই প্রত্যেকটি মূর্তি কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে দেখুন মনে হয় কোনো ঋষির মূর্তি। আর এটি হলো ভগবান বুদ্ধের সবচেয়ে বড় মূর্তি। আমরা যখন এরকম কোনো মন্দিরে আসি, বিশেষত ভগবান বুদ্ধের মন্দিরে আসি, তখন যেন মনের ভিতরে একটা আলাদাই শান্তির দোল খেলে যায়, একটা আলাদাই অনুভূতি আসে, যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। একটা আলাদাই শান্তির অনুভূতি আসে, মন যেন ভিতর থেকে পুরো শান্ত হয়ে যায়। আপনাদেরও কি ভগবান বুদ্ধের মন্দিরে এসে এরকমই অনুভূতি হয়? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন এই মন্দির সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য আপনাদেরকে জানাতে চাই। ওয়াট ফ্রা ইয়াই, যেটি পাটায়ার বিগ বুদ্ধা মন্দির নামে খ্যাত, মূলত এর 18 মিটার উচ্চতা বিশিষ্ট সোনালী রঙের বুদ্ধ মূর্তির জন্যই খ্যাত। এই মন্দিরটি 1940 সালে তৈরি হয়েছিল, যখন পাটায়া কেবলমাত্র একটি মৎস্যজীবীদের জায়গা ছিল। এই বুদ্ধ মূর্তিটি তৈরি হয়েছিল 1977 সালে। এই মূর্তি অবধি পৌঁছানো সিঁড়ির দুপাশে দুটি নাগা সাপ রয়েছে। মনে করা হয় এই নাগা সাপ দুটি ভগবান বুদ্ধের মূর্তিকে পাহারা দিচ্ছে। আমি এখন সামনের দিকটায় যাচ্ছি। এই ওয়াট ফ্রা ইয়াই মন্দিরটিতে এই বড় বুদ্ধ মূর্তিটি ছাড়াও আরো 7টি ছোট ছোট বুদ্ধ মূর্তি আছে। আর এই 7টি বুদ্ধ মূর্তিরই হাতের মুদ্রা 7 রকম। আর এই 7টি বুদ্ধ মূর্তি সপ্তাহে 7 দিনকে বোঝায়। এখন আমি আপনাদেরকে এক অভূতপূর্ব জিনিস দেখাতে চাই। এই বিগ বুদ্ধা মন্দিরটি ফ্রা তামনাক পাহাড়ের উপরে অবস্থিত। আর এই মন্দির থেকে, অর্থাৎ বিগ বুদ্ধা মন্দির থেকে আপনি পুরো পাটায়া শহরটাকে দেখতে পাবেন। এছাড়াও সামনে সমুদ্র এবং পাহাড়ও দেখতে পাবেন। এই ফ্রা তামনাক পাহাড়ের উপর থেকে, অর্থাৎ এই বিগ বুদ্ধা মন্দির থেকে এই পুরো পাটায়া শহরটাকে দেখতে এবং সামনে সমুদ্র দেখতে অসাধারণ সুন্দর লাগে। এই ওয়াট ফ্রা ইয়াই বা বিগ বুদ্ধা মন্দিরটি মূলত এর এই এত উঁচু সোনালী রঙের বুদ্ধ মূর্তির জন্যই বিখ্যাত।
আর এই পাহাড়ের গায়ে বড় করে লেখা আছে পাটায়া সিটি। এটি পাটায়া শহরের সবচেয়ে উঁচু অংশ। এটি অর্থাৎ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯৮ মিটার উপরে অবস্থিত। আমার পিছনেই আছে এই বড় বুদ্ধ মূর্তিটি। বারবার আমার এই মূর্তিটিকেই দেখতে ইচ্ছা করছে। এই মূর্তিটি সুন্দর তো বটেই, তাছাড়াও এই মূর্তিটিকে দেখে যেন মনে একটা আলাদাই শান্তি আসছে। আমি আপনাকে মন্দিরের ওপাশ থেকে শহর এবং সমুদ্র দেখিয়েছিলাম। এখন আমি আপনাকে মন্দিরের এপাশ থেকেও শহর এবং সমুদ্র দেখাতে চাই। এই মন্দিরের দুপাশ থেকে কিন্তু আপনি সমুদ্র দেখতে পাবেন। এখন আমি আবার মন্দিরের সামনের দিকে যাচ্ছি। আর এখানে দেখুন কি সুন্দর একটি রিক্লাইনিং বুদ্ধা বা শায়িত বুদ্ধার মূর্তি রয়েছে। প্রথমে আমি মূর্তিটিকে প্রণাম করে নেব। দেখুন একবার এই মূর্তিটিকে, সোনালী রঙে এই মূর্তিটি কি সুন্দরই না লাগছে। আর এই মূর্তিরই ঠিক সামনের দিকে আরো কিছু মূর্তি ছিল যেগুলো একটু অন্যরকম দেখতে ছিল। তাছাড়াও সামনে সেই দিনের স্ট্যাচু অর্থাৎ সপ্তাহের যে বার তার স্ট্যাচু, এবং এখানে দেখুন ভগবান বুদ্ধকে ওনারা জুস খেতে দিয়েছেন। এখানে সব জায়গাতেই দেখেছি ভগবানকে ওনারা বোতলে করে জুস এবং বোতলে করে জল খেতে দেন। আর এই দুটি হলো সেই 7টি মাথা বিশিষ্ট দুটি নাগা সাপ। এই মন্দিরটি সকাল 7টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, এটি পুরোপুরি ফ্রি। অর্থাৎ এই মন্দিরে আপনি বিনা খরচাতেই ঘুরতে পারবেন। আর ভগবান বুদ্ধের সবচেয়ে বড় মূর্তির ঠিক উল্টো দিকে সিঁড়ির পাশে কতগুলি ঘর ছিল যেখানে প্রচুর বুদ্ধ মূর্তি ছিল, যেগুলিও ভীষণ সুন্দর ছিল। আর এই ঘর থেকেও ভগবান বুদ্ধের মূর্তিটিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর মন্দিরের মধ্যে ঘুরতে ঘুরতেই আমরা আরো একটি ঘরে চলে এসেছিলাম, যেখানেও প্রচুর ছোট ছোট ভগবান বুদ্ধের মূর্তি ছিল। আর সামনে কিছু ফটো লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল হয় এই ছবিগুলো থাইল্যান্ডের পুরনো রাজাদের ছবি, অথবা বৌদ্ধ সাধুদের ছবি, অথবা ওনাদের পূর্বপুরুষদের ছবি। আর এখানেও প্রচুর ছোট ছোট ভগবান বুদ্ধের মূর্তি ছিল। আর সব মিলিয়ে এই ঘরটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এইরকম ঘর এই মন্দিরের চারপাশে অনেকগুলি ছিল। আর এখানে দেখুন সমস্ত বুদ্ধ মূর্তির সামনে কিন্তু একটি করে পাত্র রাখা আছে, হয়তো এগুলি দান পাত্র। এরপরে আমরা এই ঘরটি থেকে বেরিয়ে পাশের আরেকটি ঘরে প্রবেশ করলাম। আর এই ঘরেও দেখুন ভগবান বুদ্ধের কি সুন্দর একটি মূর্তি রয়েছে। এখানে ভগবান বুদ্ধের মূর্তির পাশে আরো কিছু মূর্তি রয়েছে, আপনাকে একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক দোকানও ছিল যেখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আপনি এই জিনিসগুলো কিনতে পারেন আপনার স্মৃতির হিসাবে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখতে পারেন। তবে এখানে কিন্তু জিনিসগুলির দাম তুলনামূলকভাবে একটু বেশি ছিল। আর এখানে দেখুন সবচেয়ে বড় যে বুদ্ধ মূর্তিটি আছে তার ঠিক সামনে আরেকটি ছোট বুদ্ধ মূর্তি আছে, যেটি জলের উপরে রয়েছে। আর এখানে দেখুন প্রচুর মানুষ মোমবাতি জ্বালিয়েছেন। এখানে যে পদ্ম ফুলের আকৃতির আপনি দেখতে পাচ্ছেন, এগুলি সবই মোমবাতি। এই মোমবাতিগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর। দেখে কিন্তু মোমবাতি মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন প্রদীপ। আর এই জলের নিচে দেখুন প্রচুর পাত্র রাখা আছে। আর অনেকে এই পাত্রগুলিতে কয়েনও ফেলেছেন।
আমরা নেপালে এই জিনিসটি দেখেছিলাম। নেপালে একটি মন্দির আছে, স্বয়ম্ভুনাথ মন্দির, আর সেই মন্দিরেও বুদ্ধ মূর্তির নিচে একটি বড় পাত্র রাখা আছে। আর এখানেও দেখুন ভগবান বুদ্ধকে সবাই জুস খেতে দিয়েছেন। আর ওই নেপালে স্বয়ম্ভুনাথ মন্দিরে সবাই বিশ্বাস করেন যে আপনি যদি কয়েন ছুঁড়ে ওই পাত্রটার মধ্যে ফেলতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এখানকার মানুষের ভাষা বুঝতে পারা খুব অসুবিধাজনক, আর এখানকার মানুষেরা ইংরেজি অত ভালো বলতে পারেন না আর বুঝতেও পারেন না, কিন্তু হয়তো এখানে যে পাত্রগুলো রাখা রয়েছে তারও উদ্দেশ্য একই রকম। এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছিল, এখানে মানুষেরা ভগবানকে তাদের থেকে আলাদা মনে করেন না। নিজেরা যা খান ভগবানকে তাই খেতে দেন, নিজেরা জুস খেতে ভালোবাসেন ভগবানকেও জুস খেতে দেন। আর এখানে দেখুন এই পুজোর সামগ্রীগুলো 59 ভাটে বিক্রি হচ্ছিল, আর ঠিক এপাশে এই পুজোর সামগ্রীগুলো 99 ভাটে বিক্রি হচ্ছিল। এখানে ওনারা যেগুলো বিক্রি করছিলেন একটা থালার মধ্যে সব কিছু একত্রিত করে রাখা ছিল, যেরকম ধূপকাঠি, জুস খাওয়ার জন্য স্ট্র, মালা এবং একটি গোলাপ ফুল। আর 99 ভাটে যে সেটটা বিক্রি হচ্ছিল তাতে এগুলোর সাথেও আরও অনেক কিছু ছিল। আমি এখন একটি নতুন তথ্য জানতে পেরেছি। আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে এই বড় প্রধান বুদ্ধ মূর্তিটার চারপাশে আরও অনেকগুলি বুদ্ধ মূর্তি আছে। চারপাশে মোট 7টি বুদ্ধ মূর্তি আছে। প্রত্যেকটি মূর্তির হাতের মুদ্রা বিভিন্ন রকম, এবং প্রত্যেকটি বুদ্ধ মূর্তির নিচেই বার লেখা আছে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার। এটা আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম। এখন জানতে পারলাম এই বারগুলি হলো আসলে জন্মবার, অর্থাৎ যে বুদ্ধ মূর্তির নিচে লেখা আছে সোমবার আর যে ব্যক্তি সোমবারে জন্মেছেন সেটি হলো তার বুদ্ধ মূর্তি। যেমন দেখুন এই বুদ্ধ মূর্তিটির নিচে লেখা আছে থার্সডে, আর আমি থার্সডেতে জন্মেছি, আমার জন্ম বৃহস্পতিবারে, তো উনি হলেন আমার বুদ্ধ। এইভাবে প্রত্যেকটি বুদ্ধ মূর্তি যাদের জন্মবারের সঙ্গে মিলছে তিনি হলেন তার বুদ্ধ। আমার বুদ্ধের সঙ্গে আমি। এখানে বুদ্ধ কথাটির অর্থ হলো নিজের ভেতরের অর্থাৎ অভ্যন্তরের চেতনা। আর এখানে দেখুন সমুদ্রটা যেখানে মনে হচ্ছে শেষ হয়ে গেছে সেখানে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দরই লাগছে তাই না? এই যে জায়গাটা আপনি দেখছেন এটি ওই 18 মিটার উঁচু বুদ্ধ মূর্তিটার একদম পিছন দিকে অবস্থিত। এখানে একটি ভগবান বুদ্ধের পায়ের ছাপও রয়েছে। এই মন্দিরে ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এখানে কেউ কেউ জুতো পরে ভগবান বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করছেন, আবার কেউ কেউ জুতো খুলে ভগবান বুদ্ধের পা ছুঁচ্ছেন। কেউ কেউ জুতো পরেই মন্দিরের মধ্যে ঘুরছেন, আবার কেউ কেউ জুতো খুলে মন্দিরের মধ্যে ঘোরাফেরা করছেন। কিছু মানুষ মাথায় কাপড় দিয়েছেন মন্দিরে ঘোরার সময়, কিছু মানুষ দেননি, অর্থাৎ কাপড় দিয়ে মাথা ঢাকেননি। এখানে একটা স্বাধীনতা আছে, যে যেরকম ভাবে চায় সেরকম ভাবেই ভগবান বুদ্ধের পূজা করতে পারে। আর আমার মনে হয় এইভাবে মানুষকে স্বাধীনতা দিলে মানুষ হয়তো আরো ভালোভাবে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করতে পারেন। আমাদের মন্দিরে আসার বা পুজো করার আসল লক্ষ্য তো এটাই না, নিজেকে ভগবানের কাছে পুরোপুরি সমর্পিত করা। এত এত নিয়মের কি বা অর্থ থাকবে যদি আমরা নিজেদেরকে ভগবানের কাছে সমর্পণই না করতে পারি, শুধু নিয়মের ভিড়েই আটকে থেকে যাই। এই ব্যাপারে আপনার কি মতামত তা আমাকে অবশ্যই জানাবেন। আর দেখুন এই মন্দির থেকে পাটায়া শহরটা দেখতে কি সুন্দরই না লাগছে। এই মন্দিরের পরিবেশ যতটা শান্ত, সৌম্য, সুন্দর, শান্তিপূর্ণ, এই মন্দির থেকে পাটায়া শহরের দৃশ্য ততটাই মনোরম। এই মন্দির থেকে আমার তো যেতেই ইচ্ছা করছে না।
আর এই মন্দিরে এসে এই মন্দিরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমিও ভগবান বুদ্ধের চরণে নিজেকে সমর্পিত করে দিয়েছি। আমার মন এখানেই থাকবে, আমি শুধু এখান থেকে যাচ্ছি। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওতে থাকা তথ্যগুলি নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। আজ আসি, খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে দেখা হবে পাটায়ার কোরাল আইল্যান্ডে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। নমস্কার।